হৃদয়ের মায়াজাল পর্ব ৭। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। টানা ৩ দিনের জ্বরে কোচিং কলেজ সবকিছুই বন্ধ করলো। মায়ার আহত মাথায় ব্যান্ডেজ ছাড়লো আরো একদিন আগে। আপাতত কাটা জায়গায় মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আরো কয়েকদিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া অসুস্থতা ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাক আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না, মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দিবে? উত্তর কি আছে মায়ার কাছে? না তো, নেই। এজন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি বা বলবে সে? হৃদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে। আরিফ কি বিশ্বাস করবে মায়ার এই কথা? অবশ্যই করবে না। বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে, হৃদের সাথে মায়ার কি এমন শত্রুতা তো চলছে, যার জন্য হৃদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখানে মায়া নিজেই জানে না হৃদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে এত শত্রুতামি। যেটা না জানে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে হৃদ খান নামক লোকটা শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়ের খুব আত্মসম্মানে লাগে। এজন্য মায়াও হৃদ খানকে একদমই পছন্দ করে না। মায়ের অপছন্দের লিস্টে সর্বপ্রথম হৃদ খানই আছে। হুম দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথার হিজাব বাঁধলো মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাহিরে। বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো 4তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুইজনই নেমে ঘেমে নিয়ে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হদিস পেল না। একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজনই হাঁটা ধরলো কলেজের উদ্দেশ্যে। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চললো। তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চাই। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা ঘুরিয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না, তখনই বিরক্তিতে কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি। বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। অথচ আজ দেখো একটা গাড়িরও খবর নাই। ধুরবাল, ভালো লাগে না। জুয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের উপর রাখলো মায়া তার দৃষ্টি। কপালের ভ্রু জোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল বেশ কৌতূহল, বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে, বাল কি? বাল মানে জানোস না? না। মজা লস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না, এমনিই রাগ উঠতেছে। বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে, গাঢ় ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছে। কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদতো। খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা। কিন্তু জুই যেন মায়ের ব্যথাতুর লাল মুখটা দেখেই ঠাহর করতে পারলো মায়ের মনের অবস্থাটা।
তারপরও নিরুপায় জয়ী। কোথাও কোনো গাড়ির হদিস নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ভিড় লেগেই থাকে সেই রাস্তায় হুট করে নিস্তব্ধতা দেখে খানিকটা সন্দেহ হলো জুঁইয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। হঠাৎ তক্ষুনি কানে আসলো কারোর হাঁক ছেড়ে ডাকার শব্দ। জুঁই মায়া দুইজনই চমকালো। ডাকের উৎস ধরে পেছন ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হয় দুজনেই থামলো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুঁইয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকালো জুঁই। মায়ের দ্বিধার কারণটি বুঝতে বুঝতে পেরে চোখের ইশারায় আশ্বস্ত করলো সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ের দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুঁইয়ের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজ যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছে হৃদ ভাইদের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিলাম। খবরটা পেয়েই ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুঁই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুঁই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তায় পড়লেও জুঁই অন্তত আন্তরিকতার সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছে। দেখছেন না? জুঁইয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজে শিথিল হয় রিফাতের। মায়ার জড়তার মুখটার দিকে আরো একবার চোখ বুলিয়ে জুঁইয়ের দিকে তাকালো আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজ যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুঁই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি, এখন কি করব বলুন? এতদূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজটা, কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত, সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়, যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়া বিষয়ে মদ্য মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ের কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো রিফাত। অন- অত- অন্তত সরি অত্যন্ত হবে, কিন্তু লিখছে একটু ডিফারেন্ট জিনিস। যাই হোক, অত্যন্ত নরম গলায় বলল, হ্যাঁ। কেন, কোনো সমস্যা? আমি জানি না লেখিকা কেন এত ভুল করছে। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমি 3-4টা করে ভুল খুঁজে পাই। এখন আমি জানি না। মুখে উত্তর করলো না মায়া, শুধু দ্বিধায় মাথা নাড়িয়ে না বলল। মায়ের উত্তরে মুচকে হাসলো রিফাত। একত্রে 3জন হাঁটা ধরলো। রাকিবের চোখে ভাজলো মায়ার, আচ্ছা রাকিবের চোখে পড়লো আর কি। রাকিব না, এখানে রিফাত হবে। আমি জানি না রাকিব কেন লিখছে, যাই হোক। একত্রে 3জনই হাঁটা ধরলো। রিফাতের চোখে পড়লো মায়ের ঘুরিয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারলো এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে ব্যথায়। মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞেস করলো বেশ করে। ইতস্তত মায়া শুধু হ্যাঁ উত্তর করলো, জুঁইয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ের সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ার পাশাপাশি হাঁটলো রিফাত। কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো 3জন। বিপুল জনগণের ভিড়ে কলেজে যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খান উপস্থিত ছিল সেখানে। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে আছে শুভ্র সাদা পাঞ্জাবিতে। ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠ গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপ দাদার পাশে। হৃদের পেছনে আরো অনেক নেতাকর্মী দাঁড়িয়ে। সবাই কি নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করলো জানা নেই মায়ার। আচ্ছা, সংগঠন মানে হচ্ছে কোনো একটা দল বা হচ্ছে গোষ্ঠী বা হচ্ছে কোনো কিছু, কিন্তু এখানে সবাই মিলে সংগঠনের আয়োজন কেমনে করে, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে।
এখানে তারা বলতে পারতো যে রাজনৈতিক সভা, সে এখানে একটা সভা দিতে পারতো, কিন্তু সংগঠন দিয়েছে। যাই হোক, সরি আসলে মাঝখানে কথা বলার জন্য, যেটা মনে হলো সেটাই বললাম। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই-হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারা দিচ্ছে দাঁড়িয়ে। অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়ার সেই সমাবেশের সামনেই আটকা পড়লো মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়লো। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল, যাতে মায়াদের রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের ভিড় হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ের হাত চেপে ধরল নিজের দুহাতে, কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকে পড়ল পুলিশের কাছে। জুই, মায়া তখনও ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্ত মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘোরাচ্ছিল, তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণেও ভাবেনি। তাই ভয়ার্ত মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাতের পিছনে লুকিয়ে পড়ল, নিজেকে আড়াল করে। মায়ের হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরো গম্ভীর দেখালো। তার কুঞ্চিত ললাটের ভাঁজ আরো গাঢ় হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়লো আসিফ। দ্রুত পথে এগিয়ে আসলো মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজে দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বাড়িতে কেউ আর কারোর দিকে তাকালো না, যার যার মতোই রইলো। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলো, তখনই পিছন থেকে ডাকলো আসিফ। মায়া পিছন ঘুরিয়ে অত্যন্ত বিনীতের সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝলো না আসিফের কথার মানে, তাই প্যাকেটের এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল, আমার মানে? জি, ভাই পাঠিয়ে দিয়েছে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি, আপনি পরে চেক করে নিবেন, এখন ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে, এটা হতেই পারে না। মায়ের ধারণা, আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটিতে এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না, উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পেছন থেকে বেশ কয়েকবার ডাকছিল, কিন্তু মায়া সাড়া দেয়নি। এজন্য ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আচ্ছা, ব্যর্থর জায়গায় উনি ব্যথা লিখছে। হ্যাঁ, আসিফ রয়ে শুয়ে সবটাই হৃদকে জানালো মায়ার নাকচ করার বিষয়টি নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না। আর না, তার ভাবমূর্তি পরিবর্তন হলো। শুধু গম্ভীর মুখর হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লাভাময় দেখালো। শক্ত চোয়ালে সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্যে বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই, হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। পরপর 3 দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতে হতে হয়েও হয়নি, কারণ ভয়ার্ত মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। এদিক থেকে হৃদ আসলে অন্য এদিক থেকে হৃদ আসলে অন্য দিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ার সাথে দেখা করতে আসতো। সে মূলত সে মূলত নিজের কাজেই আসতো, কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচতো। হৃদ বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ের মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগেই মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূলত দুজনের দেখার হয়নি। তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে, তখন মায়া ও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পেছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল।
বড় বোনেরও বিয়ের জন্য ধুম বাঁধিয়ে ধুম বাঁধিয়ে কেনাকাটা করতে লাগলো, কিন্তু মাঝখানে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ের অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হলো, কিন্তু বিপত্তি বাজলো সেখানেই। আরো ঝামেলার সৃষ্টি হলো। এলোমেলো জীবনের ডোর আরো অগোছালো হলো। ভুল বোঝাবুঝির রেশ বাড়লো, ভয় কমলো না। হৃদমায়া মুখোমুখি হওয়ার থেকে আরো দূরত্ব বাড়লো। হৃদের মুখোমুখিতে জড়সড় অবস্থায় বসে আছেন হাফেজ সাহেব। হৃদ খানের মতো মানুষের বরাবর মুখোমুখি হওয়া চারটেখানি কথা না। যেখানে উনি নিজে অপরাধী সেজে ওনার ভয়টাও বেশি। যেখানে উনি নিজে অপরাধী সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই ভয় পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান। নামি দামি পরিচয়ে বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়েই টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিল তখন বেশ অপদমস্তক হয়েছিল ওনাদের করা কাজকর্মের জন্য। এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয়ে কাটে। এই ভেবে না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন ১.৫ বছর আগে সেদিন রাতে ওনারা ভুল করেছিল হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে। কিন্তু ওনারা বাবাও বা কি করতো? দুজনের অবস্থাই এমন ছিল যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলে ভাবতো তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়ে আহত হয়েছে। যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুজনের। তিনি মনে করেছিল অপরিচিত মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানতো তারা কেউ পূর্ব পরিচিত নয়। ওনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাফও চেয়েছেন এই নিয়ে, কিন্তু হৃদ মাফ করেনি, বরং উল্টো ওনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের বেড়াজালে ফেঁসে গেছেন তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপর আবার ওই রাতের দেখা একটু করে মেয়েটির চেহারাও তিনি ভুলে গেছেন। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষার হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ে বিয়ে করে অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায়, সে মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দিবে না, এতটা নিশ্চিত সে। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেবের ভেতর মুচড়ে উঠে এলোমেলো চিন্তার ভয়ে। হৃদের ভয়ানক হুমকিতে আতঙ্কে আছেন উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় বিগত মাস ধরে বাসায় যান না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলেন না। রাজশাহী থাকছে নিজের আম বাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার প্রথম দিনই। কিন্তু চিন্তায় চিন্তায় এখনো নিজের জন্য একটা ফোন কেনা হয়ে ওঠেনি। রেজিস্টার করা সিমটা ওঠানো হয়েছে। অফিসের ফোন দিয়েই একটু একটু কথা বলে বাসায়, ব্যাস এতটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতো ওনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন না। আর সেজন্যই উনি এতটা ভয়ে আছেন এই নিয়ে। যদি হৃদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় ওনার কাছে, তাহলে উনি কি উত্তর দিবে? কোথা থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারোর পক্ষে? ভীষণ বাজেভাবে ফেঁসে গেছেন হাফেজ সাহেব। সেই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। হৃদ ওনার সামনেই বসা, বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসলো। টি টেবিলের ওপর কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছেও নেই আমার। তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব, রক্ষা নেই। নিন এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন।
তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর আপনার ভাগ্যে যা আছে তাই হবে। হৃদের হেয়ালি কথায় হাফিজ সাহেবের ভয় আরো জোরালো হতো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। শুকনো গলা হা করে শুকনো গলা হা হা করে উঠল তৃষ্ণার তোপে। তৎক্ষণাৎ তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে। হৃদের হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফিজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতন হতাশ গলায় বলে, বুঝলেন হাফিজ সাহেব, বেয়াদব বউয়ের চক্রে ফেঁসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি, আর না শান্তিতে থাকতে পারছি, এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না। প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনিই বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারোর হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব শক্তপোক্ত হৃদ খানও যে কারোর জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখল। এত হুলস্থুল করে কেন হৃদ খান বউকে চায় এবার তিনি বুঝতে পারছেন। তারপরও মুখে কিছু বললেন না হৃদের ভয়ে। শুধু হৃদের কথায় অসম্মতি জানিয়ে মাথা নাড়িয়ে না বোঝায়, যার অর্থ ওনার বউ বেয়াদব নয়, হৃদের বউয়ের মতন। হাফিজ সাহেবের সম্মতিতে হৃদের হেয়ালিপনা আরো বাড়লো। দায়সারা গলায় বলল, এজন্যই তো বেয়াদব বউকে লাগবে আমার। স্বামীর দায়িত্ব পালন করাবো, বউকে পিটিয়ে সভ্য বানাবো। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জড়সড় অবস্থায় কোনো রকম উত্তর করলো হাফিজ সাহেব। বলল, জি। গুড। তো সোজা কথায় আসি, আপনারা যে মেয়েটির সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দেখেছিলেন সেদিন রাতে, বা কারোর নাম শুনেছিলেন মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করলো না হাফিজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়ে চিন্তা করলো সেদিন রাতে মেয়েটির কাছে তারা কেন তারা কোনো ফোন দিয়েছিল কিনা। ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটির ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারোর নাম শুনেননি তিনি। হাফিজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে করতে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারোর নাম শুনেছি, বরং মেয়েটি আমার ও আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় অধৈর্যের ন্যায় হৃদ শুধালো। একটু কেমন করে লেখা, তো এর জন্য সরি। হ্যাঁ, অধৈর্যের ন্যায় হৃদ শুধালো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোনে দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং বরং ধীরেই হৃদকে গম্ভীর থেকে আরো গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাঁচুমাচু হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়ে ওঠেনি, আমার সিমটা ওঠানো হয়নি, এজন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তির ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়ে হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকলো। বাহিরেই ছিল আসিফ। হঠাৎ হৃদের হাঁক ছাড়া ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয় সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিলেন এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য। কিন্তু হৃদ তেমন কিছুই করলো না, বরং আসিফ আসতেই হৃদের নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্টার্ড সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিসে গিয়ে।
এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একাতেও পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি সে রাতে ফোন করে বলেছিল নিয়ে আসতে। এবার তার নাম্বারটাও অবশ্যই থাকবে কল লিস্টে, এজন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটাই চাই। তুই সে রাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবি, আমি নিজে কল দিব, মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেবের ঘোর ভাঙল আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিলেন হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখলো। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এমন ভাবে কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সেরাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল থেকে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। বেচারি এখনো জানেই না সে কার হাতে পড়েছে। হৃদ খান যা মানুষ, এই জীবনে রক্ষা দিবে না মেয়েটিকে। এত হুলস্থুল পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দিবে এটা চিন্তা করাও ভুল। অবশ্যই হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এতটা অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটির সহায় হোক, অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফিজ সাহেব আসিফের পেছন যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করলো অপরিচিত পেছন যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করলো হৃদের অপরিচিত বউয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়। হাফিজ সাহেবের সিমের কল রেকর্ডের লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্য হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সে সন্তুষ্ট। হাতে থাকা কল লিস্টের কাগজটায় পরপর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করলো সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টি ছিল হাফিজ সাহেবের অফিস কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নাম্বার দেয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কলে ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল হয়ে না থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনদের ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এজন্যই আসিফ সন্দেহভাজন নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বার সন্দেহ থাকলে তার কাছে নিয়ে যেতে। হৃদ নিজে কল করবে সেই নাম্বারে, আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজেই কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকেই চেনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই, কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়লো আসিফের ক্লান্ত মুখখানার দিকে। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতি তখনও বুঝলো না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকলো আসিফের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে না পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই আপনার কথা মতো এখানে হাফিজ সাহেবের কল রেকর্ড আছে সেদিন রাতের, আপনি নিজেই একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হয়ে আসলো মুহূর্তেই। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে।
কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বোলাতেই আসিফ পুনরায় বলে ওঠে, ভাই এখানে টোটাল 20টা নাম্বারের মতন আছে। সেদিন রাতের 4টা হাফিজ সাহেবের অফিস কল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারে ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে একই নাম্বারে, তাও রাত 3টা থেকে ভোর 5টা সময়ের করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে আর পারের পরে আর বলতে পারে নাই, তার আগেই রিদ খান তাকে থামাইয়া দিছে। আসিফের কথা শেষ করার আগেই গম্ভীর গলার আওয়াজ তুলল রিদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়েই যেন হৃদের গম্ভীরতা আরো বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেইলি সুন্দর কণ্ঠে, এই মুহূর্তে কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এতটুকু বলতেই অধৈর্য নিয়ে কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজটা চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু এবারও সেম কথাটা বলল ফোনের ওপাশের মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাতে, তাই খিচে ঠাস করে ফোনটির সামনে টি টেবিলের উপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে ফেলে আমি তাকে আরো 2টো থাপ্পড় বেশি মারবো। আমাকে এত হেনস্থা করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রিরি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করে অশান্ত হয়ে উঠল। শেষ আশার আলো নিভে যেতে যেতে শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথায় মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বউয়ের খপ্পরে কেউ পড়ে, উফ। কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরো ব্যাকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য। হৃদ তীর মেজাজে উঠে দাঁড়ালো, আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্তশ্বাস ফেললো স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের, তবে অবশ্যই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেলস বের করে নিয়ে আসো সিম অফিসে গিয়ে। রেজিস্টার্ড সিম হলে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্যই মেয়েটি অবধি পৌঁছানো যাবে, বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবে কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, জি ভাই বলে। আসিফ জায়গা প্রস্থান করতেই হৃদ পকেটে 2 হাত গুজে দাঁড়ালো সোজা হয়ে। শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়ালো, অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো তারপরও নিস্তার দিব না। মানে হচ্ছে সে কাউকে সন্দেহ করতেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এ পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর একসাথে কিন্তু এখানে 2টা পর্ব অ্যাড করা, আবার অল্প মনে করেন না। হ্যাঁ, এখানে 2টা পর্ব অ্যাড করা, ছোট ছোট, এর জন্য আর কি এভাবে দেওয়া হয়েছে, আমি আর কি বলি নাই। আর অনেকেই বলেন যে এই গল্পটার নাম চেঞ্জ করে দিছি। আপনি যদি বুঝে থাকেন যে আমি নাম চেঞ্জ করে দিছি, তাহলে হ্যাঁ নাম চেঞ্জ করে দিছি। আর আপনি যদি বুঝে থাকেন যে না নাম চেঞ্জ করে দিইনি, তাহলে না নাম চেঞ্জ করে দিইনি। বুঝতেই তো পারছেন, সবকিছু আর বলা যায় না। কিছু ইস্যু আছে, ইস্যুর জন্য আর কি অনেক কিছুই করতে হয় মাঝে মাঝে। আপনাদের শোনাইতে মন চাইছিল, তাই হয়তো যে কোনো ভাবেই শুনাইয়া দিচ্ছি। এই পন্থা অবলম্বন না করলে হয়তো বা আপনাদেরকে শোনাইতে পারতাম না, আশা করি বুঝতে পারছেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়ে আজকে আসছি। আল্লাহ হাফেজ।